হিন্দু পরিবারের বাক প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় থানায় মামলা হয়েছে। ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভুঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের ৮ জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবং সাতক্ষীরায় সাবেক চেয়ারম্যান আনারুল হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছি আমি এনামুল হাসান বাপ্পি। এবারে বিস্তারিত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ভরে গেছে পুলিশ, আইনজীবী ও মিডিয়া কর্মীর উপস্থিতিতে। এর মধ্যে একটি সাদা রঙের মাইক্রোবাসে আদালতে আনা হয় তিনবারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। আদালত প্রাঙ্গণে তাদের উপস্থিতি দেখে স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। তারা বলতে থাকেন, দীপু মনির দুই গালে জুতা মারো তালে তালে। যখন সিএমএম আদালতের গেট দিয়ে তাদের বহন করা গাড়ি প্রবেশ করে তখন এক ব্যক্তি সড়কে শুয়ে পড়েন। তিনি দীপু মনির ফাঁসির দাবি জানান। এ সময় কেউ কেউ গাড়িতে আঘাত করেছিলেন। তাদের সরিয়ে একসময় দুই আসামিকে ভিড় ঠেলে আদালতের হাজতখানায় নেওয়া হয়। নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানান্তর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেসের প্রজেক্টর কর্মকর্তা ও কর্মচারীরা। এতে করে সারা দেশের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানে বিঘ্ন হতে পারে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের সামনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেসের দ্বিতীয় পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ ও অবস্থান করেন। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ইসির কর্মকর্তারা বলেছেন, যদি আইডিয়া প্রকল্পের ২২৬০ জন কর্মকর্তা কর্মচারী একযোগে কর্মবিরতিতে চলে যায় তাহলে এনআইডির সকল সেবা বিঘ্নিত হতে পারে। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার করছে। আমরা একটা বদ্ধ খাঁচার মধ্যে আবদ্ধ, আমরা এখান থেকে মুক্ত হতে চাই। আমাদের যদি রাজস্বকরণ করা হয় এতে সরকারের অতিরিক্ত কোনো খরচই হবে না। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত এই ১৭ বছর এনআইডি সেবা দিয়ে আসছি, কিন্তু আমাদের আসলে কোনো সম্মান নাই। ফরিদপুরে নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভুঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলে। সংঘর্ষে নিহত কবির ভুঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভুঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। লাঠি নিয়ে আইসে দাম দাম পারি, কোনো কথা নাই। আমরা গাড়ির ভিতরে ছিলাম। লোকজন ইট পটকাল লইয়া বসে রয়েছে। আমাকে কিছু গাড়ি ভাঙচুর করছে। গাড়ি ভাঙচুর করার পর আমাকে লোক বাবুল বাড়ির নেতৃত্বে আমরা আগে যেতেছি। আমরা দেশীয় অস্ত্র নিয়ে রান্দা ইট এইগুলা নিয়ে আপনার হলো আমাদের লোকই এখন ইট লাগাই এক চাপা মানি মাত লাভাঙ্গা সাইডে লাগাইতেছে, মা তামুতে সাইডে গাড়ি মারি ভাঙতেছে। আমরা তো জানি না যে আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই। আমরা এসে বাবুল বাড়ি নিয়ে তার বাসা পর্যন্ত যাবো। যে আজকে সকাল 11টায় এখানে বিএনপির দুটি গ্রুপ রয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যে সেক্রেটারি আছেন শহীদুল ইসলাম বাবুল, উনি একটি পথসভা রেখেছিলেন। 11টার দিকে পথসভা ছিল, তো সেটাকে কেন্দ্র করে আরেকটি গ্রুপ যেটা আছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক সম্পাদক শ্যামাবাদ রিঙ্কু, ওনার যে সমর্থন গোষ্ঠী রয়েছেন ওনারা একই সাথে অবস্থান নেন। এই নগরকান্দা বাজারে এসে ওনারা অবস্থান নেন। পরবর্তীতে দু একটা ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আমরা এসে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে এসে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করেছি। এবং টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছে চরম দুর্ভোগে। উপজেলা প্রশাসন জানায়, পরশুরামে মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে ফায়ার সার্ভিসেসের সদস্য ও স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় 2টা ডিঙ্গি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 100 জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। দোকানের মধ্যে এখন আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এখান থেকে একটা ড্রেন, কোনো ড্রেন নাই। এই রাস্তায় সমস্ত ইট বালু আমরা ফেলছি, উঁচু করছি, তারপরও পানি নিষ্কাশনের কোনো পথে নাই। আগে পৌরসভা কর্মীরা আসতো, পানি নিষ্কাশন ব্যবস্থা করতো, এখন কোনো নিষ্কাশন ব্যবস্থা করতেছে না। খালিয়া জাম লাগিয়ে দিছে, মানে পানি নামে না। এই খালের জামের কারণে পানি বাসা বাড়ি তুলছে। পৌরসভার চেয়ারম্যানের কারণে আজকে ফেনী নগরবাসীর পানির নিচে। ভূমিদস্যুরা যেসব জায়গা দখল করেছে, আপনি ফাগলিছড়া খালটা হলো 40 ফুট খাল। আপনি দেখবেন ফাগলিছড়া খালটা সাদিক বিল্ডিং থেকে শুরু হয়েছে আপনার দাউদপুর পর্যন্ত, কোথাও 40 ফুট নাই। পাগলিছড়া খাল, পিটিআই খাল, দমদমা খাল, দেওয়ানগঞ্জ খাল সহ 5টি খাল ছিল। গত 30 বছরে এই খালগুলো এখন অনেকটা, এগুলোর অস্তিত্ব অনেকটা বিলীন হয়ে গেছে। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক ম্যাটস ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করার প্রতিবাদ সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসকরা। মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসাবে বুধবার থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন। জানা যায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা শহীদ মিনারে সমবেত হয়েছেন। 3 বছরের 2 বছরের কোর্স করে তাদেরকে বিএমডিসি যারা দুর্নীতিবাজ বসে আছে তাদেরকে নামের পাশে ডাক্তার খেতাব দিচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত বিএমডিসি আমরা চাই না। একটাই চাই, আমি আমার মেডিকেল ছাত্রের মেডিকেল এমবিবিএস এই ডক্টর মধ্যে কাউকে দেব না, চলতে পারে না। বিডিএস এমবিবিএস বিডিএস ছাড়া কোনো ডাক্তার কেউ না। প্রয়োজনে যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা আছি। স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তন ডাক্তারদেরকে আগের চাইতে আরো উন্নত জায়গায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করছেন। কচাকাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি, শিক্ষার মান বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এই মনিটরিং জোরদার থাকবে বলে জানান শিক্ষার্থীরা। খুলনার তেরোখাদায় অর্জুনা বলরদনা গ্রামে এক হিন্দু পরিবারের দস্যুতা এবং একই সময়ে বাক প্রতিবন্ধী গৃহবধূকে অপহরণ ও গণধর্ষণের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলি ও ছাত্র জনতা ধর্ষিতার পাশে দাঁড়িয়েছেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও ছাত্র জনতা ধর্ষিতার বাসায় গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই পুকুর পাড়ে নিয়ে যাই, ওরা ওদের যা খুশি তাই এই করে। তারপরে তো মেয়ের প্রথমে দরজা ভেঙে তারা ঘরে ঢোকে, তারপরে আমাদের ভয় দেখায়, মারপিট করে। তখন ওই স্বর্ণের অলঙ্কারগুলো সব নিয়ে নেয়, নিয়ে আমার মেয়েকেও মারপিট করে। তারপরে আমি মেয়ে অজ্ঞান হয়ে যায়, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে, এর মাঝে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে। করে নাকি যে তোরা শিগগির শোনা শোনার সকল ডাক্তার আসলে একটা ইঞ্জেকশন দেয়, আর উনি এসে বলে কি ওরে হাসপাতালে নিয়ে যাও। ভারতে চিকিৎসা করতে গেছিল বুঝছেন। সাথে নিয়ে এবং আরও পুলিশ দারোগা নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে অভয় দেন
এবং আমাকে সর্বপ্রকার আশ্বাস দেন যে যত প্রকার সাহায্য সহযোগিতা আছে আমি করব। রাজনৈতিক পরিস্থিতির কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। আমি এর যত প্রকারের সহযোগিতা লাগে আমি সব কিছুতে আপনার সাথে আছি। টেকনাফ শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও মায়ানমার টিয়ার সহ 2 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 20 আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। নওগাঁর আত্রায়ে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচুপুর 4 রাস্তার মোড় এলাকার। ওই এলাকার পিয়ার আলীর স্ত্রী মঞ্জুয়ারা বিবি, পুত্র মনোয়ার হোসেন, মিন্টু হোসেন, সাইফুল ইসলাম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। জানা যায়, মৃত সাইফুল ইসলাম স্ত্রী খুরশিদা পারবিন এ জায়গা দখল নিয়ে ইতোপূর্বেই আত্রাই থানায় ও উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ দাখিল করা হয়েছিল। দখলকারীরা জমি দখল ছাড়াও অপর আর এক ভুক্তভোগী নাজির প্রামাণিক এর মেয়ে রাজুর বায়নাকৃত সম্পত্তি জোরপূর্বক দখলসহ তাদের প্রাণনাশের হুমকি দিয়ে বলে গ্রাম আদালতে উল্লেখ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী খুরশিদা পারবিন জীবনের নিরাপত্তা চেয়ে ও দখল মুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় গ্রাম আদালতের নিকট জোর দাবি জানিয়েছেন। আমার হাজব্যান্ড এই জমিটা 2003 সালে কিনেছে এবং রেজিস্ট্রি করেছে 2007 সালে। তার তখন থেকেই ভোগ দখল করে আসছে, কিন্তু বিভিন্ন বর্গাদারের কাছে আমি দিয়েছি। তো এটা হলো একজনকে প্রথম যার কাছ থেকে কিনেছিলাম তাকে বর্গা দেওয়াতে সে হলো জালিয়াতি করে তার নামে জমিটা জালিয়াতি করতে চাই। তখন আমরা তাকে সেটা জানতে পেরে তখন আমার হাজব্যান্ড মূল মালিকের কাছ থেকে জমিটা রেজিস্ট্রি করে নেয়। এরপরে হলো আরেকজন মুস্তাক ছিল, তার কাছে হলো দেওয়া হয়েছিল জমি বর্গা। সে তার কাছ থেকে আমি সম্পূর্ণ ভালোভাবেই বুঝিয়ে পাচ্ছিলাম এবং তারপরে আমার লুৎফর ভাই যে একজন আছে বর্গাদার, ওনার কাছে আমি দিয়েছিলাম। তাকে কৌশলে দুইটা, যেহেতু 2 ভাগে আমার জমি, একটা হলো 13 ডিসমাইল এক দাগে, আর এক জমি হলো 27 ডিসমাইল আর এক দাগে। লুৎফর ভাইয়ের কাছ থেকে সে ফুসলিয়ে বলেছে, তো আমার তো ইয়ে আছে, গরু আছে, আমার তো ইয়াতে হয় না, আউড়ে হয় না, তো তুই হলো ওই ঘাস আমি লাগাবো, সেজন্য একটা টুকরা আমি করি, একটা টুকরা তুই কর। সেটা আমাদেরকে না জানিয়েই লুৎফর ভাই তাকে দেয় এবং তারা দুজন মিলে করতে থাকে। এক পর্যায়ে সে চালাকি করে হলো লুৎফর ভাইকে বাদ দিয়ে সে নিজেই করা শুরু করে এবং আমি যখন বলি যে লুৎফর ভাই কয় টাকা যে আপনি দিচ্ছেন, আমি লুৎফর ভাইকে আমি, সে বলে অনেক সময় বাহানা সাহানা করে সে হলো লুৎফর ভাইকে কখনোই, সে আমার নাম্বারটাও দেয় না। অনেকবার সে লুৎফর ভাই আমার নাম্বারটা সে চেয়েছে, সে কখনোই দেয়নি। তার হলো ওই যে আগে জালিয়াতি করেছে দলিল, তারও ওই জমিটা সে ভোগ দখল করবে নিজের নামে এবং সে করে খাবে। এই ইয়েতেই তার ইয়ে আছে, মানে তার মনের ধারণা যে এটা সে করেই খাবে। এখানে বসিয়ে দিয়ে যায় এই মহিলাকে, হলো বিক্রি করে এক ডেট দিচ্ছে। আমি চিন্তা করেছি যে আমার ছেলে মেয়েকে লেখাপড়ার জন্য আমি ঢাকাতে বসবাস করি, আমার ছেলে মেয়ের কাছে গেলে হয়তো আমি আবার এখানে অ্যাটেন্ড করতে পারবো না। আমি এটা একটা সৎ ব্যবস্থা চাচ্ছি, আমি আমার জমিটা ফেরত চাচ্ছি। বাবা মারা যাওয়ার পর আমরা 3 ভাইয়ে ওই জমিখানে ওয়ারিশ। এই 3 ভাইয়ের জমি আমরা বায়নানামা আর একজনের কাছে বিক্রয় করি। বিক্রয় করার পর রেজিস্ট্রি হয় নাই, সে জমি বায়নানামা করে দিয়েছি। তার সম্পত্তি কিনেছে, কেনার পরে এই জায়গাটার হলো একর হয়, তো ওই জায়গার সাথেই কিন্তু এই একরটা তারা প্রাপ্ত, কিন্তু অন্য কেউ তো এখানে আসার কোনো এখতিয়ার নেই। কিন্তু অন্য একজন কিন্তু এই যে কাজ ছাড়া ইলেকট্রিকা খায় এই জিনিসগুলো করে গেছে। তারা একটা হলো উপস্থিত মতন বিচারের মতন যেরকম বিচার হয়, ওই বিচারের মধ্যে দেখা যাচ্ছে একটা কাগজপাতি হয়, মানে এরকম বৈঠক বসে এই কামটা তারা করে দেয়। এই জমি রাসেল ভাইয়ের জমি আমি দীর্ঘদিন করছিলাম। সেই জমিটা হঠাৎ করে
একজনের কাছে ঘাসের আবাদ করে বলে অর্ধেক জমি তাকে দিই, উনি টাকা দেয় লিছে আমার থেকে। নেওয়ার পর 1 বছর পরে সেই জমি রাসেল ভাইয়ের ফ্যামিলির সাথে কিভাবে যোগাযোগ করে জমিটা লিছে আমি বলতে পারবো না। কোদাল আসে ধরে ধরে মারবে মন যারাই মনে করেন যে মধুগুণের ওর বাড়ি ছিল, এখন মনে করেন যে উই এটি মনে করেন যে আমি লিখেন নেতারা মনে করেন জোর করে নিয়ে এসে বসাছে। এটি গড়ফাদার হতে রঞ্জিত, হ্যাঁ না জয়নাল আসেনি, বুঝেননি, যেটা আসেনি সেটা কথা যাবে। আমার কথা শুনেন, স্বামী বাড়ি থাকে না, একটা মনে করেন যে ছোট্ট বাচ্চা লিয়ে থাকি, যাতে আমার জমিটা ফাইসালা করে মনে করেন যে আইনের কাছে আমি একটা যে আমার এই জমিটা ফাইসালা। হ্যাঁ, দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 83.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে তলিয়ে আছে আমন ক্ষেত, আমনের বীজ বপন করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় শঙ্কা রয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন সবাই ভালো আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজিবি হাসপাতালে তারা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন। বুধবার বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং আত্মীয় স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে। প্লাস এরা 22 না 23 জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসছে, এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে। আর আপনার এগারোর জন্য দোয়া করবেন। আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচয়, তারা ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকেন, ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার। সবাই ভালো থাকেন। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্ন অঞ্চলের বহু রাস্তাঘাট, বাড়িঘর এখন পানির নিচে রয়েছে। ভেসে গেছে শতাধিক ঘের ও পুকুরের মাছ। এতে করে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। পানিবন্দী হয়ে পড়েছে তারা। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষীরা। আমনের বীজতলাও নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা। স্থানীয়রা বলেছেন, পর্যাপ্ত ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং সংশ্লিষ্টরা উদাসীন হওয়ায় সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে জেলার রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি খুব সহজে লোকালয়ে ঢুকে পড়ে। এতে নদী ভাঙন সহ উপকূলীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে জেলাবাসী। আমরা যারা চরাঞ্চলের মানুষ আছি তারা হচ্ছে এখন খাবার পাক করতে পারতেছি না, এবং কি খাবারটাও রেডি করে নিজে খাইবে যে ওরকম পরিস্থিতিও নাই। দেখা গেছে যে সবাই বাড়িতে নিজের ঘরের হচ্ছে ওই খাট বা বিভিন্ন জায়গায় উপরে রাখি এখন রান্না করি খাবারটা খাইতে হইতেছে। সব ধান হান জ্বালা মালা সব হঁসি গেছে, হঁসি যাওয়ার পরে সব বাড়ি ডুবি গেছে। মানে এইটা বসবাস করতে খুবই কষ্ট। ওই যে আশ্রয়কেন্দ্র তো এইগুলো নাই, আশ্রয়কেন্দ্র থাকলে না মানুষ আশ্রয়কেন্দ্র দায়িত্ব। নওগাঁ জেলার পত্নীতলায় উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাটিচড়া ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের হত্যার বিচার দাবি করেন এবং এই আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতির স্থান হবে না। পরে কর্মসূচিতে শপথ পাঠ করানো হয়। সেটার ক্যাপিটাল হবে নজিপুর। হ্যাঁ,
হ্যাঁ, কারণ নজিপুর এমন একটা জায়গা যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছেলেপেলেরা এত সুন্দর করে কাজ করে যাচ্ছে, তারা কিন্তু রাজশাহীতেও এখন কোনো থানা নেই, এমন কোনো উপজেলা নেই যারা এত সুন্দরভাবে এত সাংগঠনিকভাবে কাজ করে তারা তাদের তৃণমূলকে পর্যন্ত উজ্জীবিত করতেছে। কেউ লিডার না, কেউ কোনো কিছুই না, সবার সমান অধিকার। তোমরা সামনে যারা বসে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। বুধবার সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার। সমাবেশ থেকে বিগত 15 বছরে গুম, খুন, 28 অক্টোবর, লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে গণহত্যা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অসংখ্য শিশু, ময়মনসিংহে সাগর হত্যা সহ অন্যান্য উপজেলায় যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের সঙ্গে সরাসরি জড়িতদের গ্রেফতার করার দাবি জানানো হয়। মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু। আন্দোলনে যে সকল গণহত্যা হয়েছে, বিশেষ করে 13 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যা, 28 অক্টোবরে গণহত্যা, বহু গুম, খুন, যেগুলো সরাসরি বেশিরভাগের জননী শেখ হাসিনার সরাসরি নির্দেশ হয়েছে। লাস্ট ছাত্র জনতার উপর যে গণহত্যা, বর্বরচিত গণহত্যা হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের অবিলম্বে বিচারের দাবিতে আজকে আমাদের এই মিছিল। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেস ক্লাব যশোরের সামনে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেন। এর আগে সোমবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনার পর সারা দেশে সাংবাদিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সারা দেশের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন। এতে বক্তব্যে বলেন, গণমাধ্যমে হামলাকারীরা যেই হোক অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন পরিচালনা করেন প্রেস ক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম। বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্ররা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না। এটা ব্যক্তিগত স্বার্থে কিছু দুষ্কৃতিকারী ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা করেছে, যে হামলার কারণে সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে যাবে। তাই তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই তাদের বিচার করবে এবং তাদেরকে আইনের আওতায় আনবে। রংপুরের পীরগাছা জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 30 জুলাই শুরু হয়ে চলে এই কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় সার্বিক দায়িত্ব পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুদীজন, মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারের মাইকিং করে প্রচারণা, মৎস্য চাষীদের সাথে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে প্রভাবক হিসেবে যারা কাজ করছে ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে অপহরণের পর হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সহ 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা আমলি আদালতে নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক নয়ন বড়াল মামলাটি গ্রহণ করে থানার অফিসার ইনচার্জকে FIR হিসাবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে 2013 সালের 30 ডিসেম্বর সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে অপহরণ ও গুম করে নির্মমভাবে নির্যাতনের পরে গুলি করে হত্যা করা হয়। 30/12/2013 তারিখে আমাদের সাতক্ষীরা আগরদাড়ি স্বনামধন্য চেয়ারম্যান আনারুলকে
হত্যা করা হয়েছিল। আমরা আজকে একটা বিচারে প্রাথমিক কাজটা আজকে সমাপ্ত করতে পেরেছি। তারা আসামিদের আমরা শ্রেণীভুক্ত করেছি, তারা সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত ছিল, এই মর্মে তারা প্রত্যক্ষদর্শী। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এবং তৎকালীন সাবেক ওসি এনামুল হক সহ আমি 10 নম্বর আগরপাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ আলম ইসলামের ছোট ভাই মোহাম্মদ জিয়ারুল ইসলাম, আমি এই মামলার বাদী আসামি চৌধুরী মঞ্জুরুল কবির সহ এসপি 18 জন। বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সংবাদকর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার জেলা প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করার দাবিও জানান। জেনেছি বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, ব্যাপক ভাঙচুর এবং মারপিট করেছে। এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজপথে মানববন্ধনে একত্রিত হয়েছি। এখানে গণমাধ্যমকে চতুর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেই চতুর্থ স্তম্ভের গতকালকে ঢাকায় হামলা হয়েছে। আমি আমার বিএনপির পক্ষ থেকে আমি যে সাংবাদিকদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 250 শয্যা সুনামগঞ্জ সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের প্রথম দিনের নোটিশে চাকুরিচ্যুত করায় দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের অপসারণের দাবিতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পূর্ণবহালের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন আউটসোর্সিং কর্মীরা। বুধবার কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে তাদের কর্মসূচি চালিয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো সান্ত্বনা এখনও পাননি তারা। গত 19 আগস্ট হতে হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত 64 জন কর্মীরা সদর হাসপাতালের সামনে প্রতিদিন তাদের দাবি আদায়ের জন্য টানা 3 দিন ধরে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন আব্দুস শহীদ মিজান, তামান্না, সখিনা বেগম। আমরা 64টা ফ্যামিলি, আমরা 3টা বাচ্চা চালিয়ে আমরা খুব অসহায় আছি। রহমান সরপঞ্চ স্যার তানি কোনো সারা দেয় না, মেডিকেলে আসেন না, আর এই টাইম মেডিকেলে আসেন না। যাবত যে স্বৈরাচারী শাসক উপপরিচালক মাহবুবুর রহমান স্বপন তিনি 3 দিন যাবত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, আমাদের দাবি মানতে হবে যে কোনোভাবেই। এবং মাস্টারুল বর্তমানে আমার বয়স 45 চলে, 25 বছর যাবত আমি স্বাস্থ্যকেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছি। পচা বেওয়ারির 12টা যত লাশ আছে সব আমি কাজ করি। দর্শক, এই ছিল রাতের সারাদেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।